এদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে, এদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এটি আমাদের এই দফায় বলা হচ্ছে। দফা 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। এটি সহজেই অনুমেয় যে এখানে কি বলা হচ্ছে। আমরা আইনের শাসনকে প্রত্যেকটি স্তরে স্তরে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং মানবাধিকার এটিকে আপনারা জানেন যে কিভাবে লঙ্ঘিত করা হয়েছে বিগত 16 বছরে। মানুষকে মানুষ মনে করা হয় নাই। এভাবে যেভাবে যে গুমের ঘটনা ঘটেছে, যেভাবে খুনের ঘটনা, ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে, আমরা এমনও দেখেছি আমাদের নেতা পুলিশের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছে 14 সালের নির্বাচনের আগে। কি বিভৎস 7 বছর 8 বছর একটা ছোট ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এই সকল কিছু আর কোনোদিনও যাতে কোনো সরকার এটিকে আবার পুনরাবৃত্তি না ঘটাতে পারে সেটি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার যেটি জাতিসংঘের নীতিমালা রয়েছে সেটির আলোকে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে মানবাধিকার সেটিকে নিশ্চিত করা হবে। এটি এই দফার মূল বিষয়। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ, অভিজ্ঞ ব্যাংকার, পুঁজিবাজার ও বিনিয়োগ বিশেষজ্ঞ, কর্পোরেট প্রতিনিধি সমূহের প্রতিনিধি, অর্থ প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। এই সংস্কার কমিশনের মূল উদ্দেশ্য ধনী এবং গরিবের মধ্যে যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে, যে বিশাল ফারাক তৈরি হয়েছে, এখানে দেখা গিয়েছে কিছু ব্যক্তির হাতে, রাষ্ট্রের 2% ব্যক্তির হাতে 98% যে সম্পদ সেটি চলে গিয়েছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর কেউ কেউ রয়েছে দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 17 ঘন্টা কাজ করেও 5,000 টাকা বেতন পায়, 6,000 টাকা বেতন পায়। এই সকল যে বৈষম্য সেটিকে কিভাবে একটা দীর্ঘমেয়াদে বৈষম্য কমিয়ে আনা যায় এবং রাষ্ট্রের যে সম্পদ সেটি সুষম বন্টন করা যায় সেটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে, যারা সুনির্দিষ্ট সুপারিশমালা দিবে সেটিকে সংসদে উপস্থাপন করা হবে। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিরাপত্তা এবং নিশ্চয়তা প্রদান করা হবে। দফা 17, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। এখানে যে কথাটি বলা হচ্ছে যে আপনারা দেখবেন যে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির কারণে কিন্তু দিনে দিনে যারা দরিদ্র তারা আরও দরিদ্র হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তার বেতন তো বাড়ছে না, মজুরি তো বাড়ছে না। তো এখানে আমরা যে জিনিসটি বলছি সেটি হচ্ছে যে মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় মূল্যভিত্তিক শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে, প্রাইস ইন্ডেক্স বেস। অর্থাৎ মুদ্রাস্ফীতির যে মাপকাঠি রয়েছে সেটিকে মাথায় রেখে প্রতিনিয়তই যে ন্যূনতম মজুরি রয়েছে শ্রমিক ভাইদের, যারা নিরলস পরিশ্রম করে, যাদের রক্ত ঘাম করা শ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে গড়ছি, তাদের যাতে সঠিক এবং তাদের যে ন্যায্য মজুরিটা তাদেরকে নিশ্চিত করা হয়। এখানে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা, গার্মেন্টস শ্রমিকের বোনেরা রয়েছে, আমাদের নির্মাণ শ্রমিক ভাইরা রয়েছে, সকল শ্রমিকদের জন্যে তাদের এই মুদ্রাস্ফীতির কারণে যাতে তাদের আরও দরিদ্র না হয়ে যায়, তাদের মজুরিটা যাতে সমান তালে সেটিকে বৃদ্ধি করা হয় সেটি নিশ্চিত করা হবে। দফা 18, শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। এখানে বিস্তারিত আপনি না গিয়ে শুধু এতটুকু বলতে চাই যে এই খাতে আওয়ামী লীগ ব্যাপক লুটপাট, ব্যাপক দুর্নীতি করেছে এবং এটি ছিল তাদের দুর্নীতির মহাযজ্ঞ। আপনারা জানেন যে তাদের ব্যক্তিগত এখানে সামিট পাওয়ার আছে, আরও কী সব বেক্সিমকো পাওয়ার আছে, তাদেরকে কুইক রেন্টাল দিয়ে কুইক মানি বানানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আমরা বিদ্যুৎ আমরা ব্যবহার করি বা না করি, কিন্তু তাদেরকে বিপুল পরিমাণে অর্থ, সেটি ডলারে আমাদেরকে প্রতি বছর সেই মূল্যটি পরিশোধ করতে হয়েছে, এমনকি সেটি এখনও পর্যন্ত আমাদেরকে করে যেতে হচ্ছে। সেটা নিয়ে আমাদের যে আগামী দিনে এই পুরা খাতটাকে একটা সংস্কারের আওতায় আনা হবে, যাতে জ্বালানির আমাদের যে নিজস্ব যে মজুদ রয়েছে সেটির সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং জনগণের অর্থের বিনিময়ে যে জ্বালানি আনা হবে সেটির যাতে সঠিকভাবে নিশ্চিত করা হয়। আরেকটি বিষয় যেটি আমরা জোর দিব সেটি হচ্ছে যে নবায়নযোগ্য এবং শুদ্ধ জ্বালানি ক্ষেত্রে আমাদের কিভাবে আমাদের ধীরে ধীরে আমরা সেই দিকে ট্রানজিশন করতে পারি সেটি আমাদের নিশ্চিত করা হবে।
দফা ১৯ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। এটি একেবারে দিনের মতো পরিষ্কার। এই দফাটি আপনারা জানেন যে খুনি হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে ভারতের কাছে সে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। সে অনেকগুলা 50 বা 60টির অধিক চুক্তি করেছে, যেগুলো এখন পর্যন্ত আমরা জানি না। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেকটি চুক্তি জনগণের সামনে উপস্থাপন করতে হবে, সংসদে উপস্থাপন করে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলোকে পাশ করতে হবে। তার কোনোটি করা হয় নাই। এইসব অসম চুক্তির মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ছিল না, একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার নিজস্ব সক্ষমতা রয়েছে, সে তার রাষ্ট্র স্বার্থ সবার আগে বিবেচনায় রেখে, তার জনগণের স্বার্থ সবার আগে বিবেচনায় রেখে সে সিদ্ধান্ত নিতে পারে, সেটি নিশ্চিত করা হবে। এবং বৈদেশিক সম্পর্ক তৈরির ক্ষেত্রেও সেটিকেই অগ্রাধিকার দেওয়া হবে, আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ সবার আগে। প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। আপনারা জানেন যে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে দিয়ে বিগত দিনে এই খুনি হাসিনা সে গুম খুন এই ধরনের কর্মকাণ্ড করিয়েছে। সেটি ওখান থেকে র্যাবে নিয়ে এসে র্যাবের মাধ্যমে তারা এই কর্মকাণ্ডগুলি করে আমাদের যে প্রতিরক্ষা বাহিনী, যারা আমাদের দেশের গর্ব, যাদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা, তাদেরকে বিতর্কিত করেছে, সেখানে দলীয়করণ করেছে। সেই জিনিসটিকে বন্ধ করা হবে এবং এটির যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। দফা 21 বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা। এই বিষয়ে আমার একটু বলতেই হবে, কারণ যেহেতু আমি বিগত দিনে ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করেছিলাম এবং যখন আমি মেয়র নির্বাচন করি তখনও আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার সাথে আমার একক এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে যে স্থানীয় সরকারকে কিভাবে শক্তিশালী করা যায়। কারণ স্থানীয় সরকারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব, তাদের যে সেবা সেটি দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। যেমন আমাদের ঢাকার ক্ষেত্রে যদি বলি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। এখানে প্রায় 7টি মন্ত্রণালয় এই ঢাকার ভিতরে তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করে, যেটির কারণে সমন্বয়ের একটা সমস্যা দেখা দেয়। আমরা সেটিকে দূর করতে চাই। আমরা একটা সমন্বিত নগর ব্যবস্থা আমরা প্রণয়ন করতে চাই। এবং আমরা আরেকটি বিষয় যেটি জোর দিব সেটি হচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরের কাজ খালি ওই কমিশনের অফিসে বসে মানে হিসাব তোলা, চাঁদাবাজি করা, হ্যাঁ, আর বিচার করা, আর কোন ব্যবসা কে শুরু করতেছে সেটার ভাগ দেওয়া, আর ওই যে সার্টিফিকেট একটা লেখা, সেটা না। ওয়ার্ড কমিশনারদেরকে শিক্ষিত হতে হবে, তাদেরকে প্রপারলি তার এলাকার উন্নয়নের জন্য তাদেরকে প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হবে এবং তাদেরকে সেই বাজেট বরাদ্দ ক্ষমতা সকল কিছু দেওয়া হবে, যাতে সকল কিছু সিটি কর্পোরেশনের মেয়র কেন্দ্রিক না হয়। একজন ওয়ার্ড কমিশনার যাতে স্থানীয়ভাবে তার এলাকার উন্নয়ন বলেন, তার এলাকার সামাজিক সমস্যাগুলো বলেন, সেগুলোকে দূর করার জন্যে সে কাজ করতে পারে, সেই ধরনের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। দফা নম্বর 22 শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। এখানে সঠিকভাবে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা, আসল এবং সঠিক তালিকা প্রণয়ন করে সেটিকে স্বীকৃতি দেওয়া হবে এবং যথাযথ মর্যাদা দেওয়া হবে। ওই হাসিনার মতো সার্টিফিকেট বিলাইলাম, জন্মই হয় না 71 সালে, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘুরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, সেগুলোকে বন্ধ করার জন্য এই দফাটি রয়েছে।